হরে কৃষ্ণ। আগামীকাল 28শে আগস্ট শুক্রবার রাখি পূর্ণিমা। একই সাথে এই দিনটি শুধু রাখি পূর্ণিমার দিনে এবার চন্দ্রগ্রহণ পড়েছে খণ্ডগ্রাস, এবং পাশাপাশি তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে এই রাখি পূর্ণিমার দিনেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম, তিনিও ভগবানের অবতার, সেই বলরাম এই রাখি পূর্ণিমার দিনে আবির্ভূত হয়েছিলেন। এজন্য এই রাখি পূর্ণিমাকে বলরাম পূর্ণিমা বা বলরাম জয়ন্তীও বলা হয়ে থাকে। তাই আজকের এই পর্বে আমরা এই শুভ দিনটির বিশেষ মাহাত্ম্য কথা জানবো। সেই সঙ্গে এই দিনে বাড়িতে সৌভাগ্য লাভের জন্য কোন কার্যটি করা উচিত, একটি ফলের সাহায্যে সেই মাধ্যমেও সেই বিষয়টিও জেনে নিব। তো আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী বলদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, আমরা তো রাখি পূর্ণিমার মাহাত্ম্য অনেক শুনলাম, কিন্তু বলরাম দেব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা। মহাভারতের যুদ্ধের সময়ে দুটি ব্যক্তি কিন্তু ছিল না। এক হচ্ছে বিদুর, যিনি বলেছিল এই ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব এটা আমি দেখতে পারবো না, এই যুদ্ধে আমি অংশ নিব না, আমি তীর্থ ভ্রমণ করতে যাব। আর বলদেবও তিনি বললেন আমি কোনো দলেই যুদ্ধ করব না, তাই আমিও তীর্থ ভ্রমণ করতে যাব। এই বলরাম কিন্তু ছিল না। সেই বলরাম কে? বলরাম হচ্ছে শেষনাগ, ওই যে ভগবান বিষ্ণু শুয়ে থাকে পঞ্চফণাযুক্ত সাপের উপরে, আর সেই পঞ্চফণাযুক্ত সাপটাই হচ্ছে এই বলদেব, যিনি ভগবান শ্রীকৃষ্ণের ভগবানের সেবায় যা কিছু লাগে, একটা ঘন্টা থেকে শুরু করে বাসন থালাপত্র এমনকি সমস্ত মন্দির, এটাও বলরামের প্রকাশ, সবকিছু বলদেবের প্রকাশ। আর এই বলরামের কৃপা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের বা শ্রী বিষ্ণুর কৃপা লাভ হয় না। এর জন্য এই কলিযুগে ধন্য সেই কলিযুগের মানে এই কলিযুগকে ধন্য বলা হয়েছে। কেন? যেই যুগে শ্রী চৈতন্য মহাপ্রভু অবতার, এজন্য এই কলিযুগকে ধন্য অবতার বা ধন্য যুগ বলা হয়েছে। এবং সেই বলদেব তিনি নিত্যানন্দ রূপে আবির্ভূত হয়েছেন। তাই তো বলা হয় নিতাই পদ কোমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায় হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। নিতাইয়ের পদকমল বলরামের কৃপা ছায়া কোটি চন্দ্রের শীতলতার মতো সুশীতল। বিশেষ করে এই পূর্ণিমা তিথি চন্দ্রগ্রহের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চন্দ্রগ্রহের কারণে অবস্থানের কারণে জোয়ার ভাটা হয়, ঋতু পরিবর্তন হয়। এজন্য চন্দ্রগ্রহের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে। বিশেষ করে এই যে গ্রহণ, চন্দ্রকে একদিন দর্শন করতে নেই, গণেশের অভিশাপ আছে, এর ফলে তার জীবনে কলঙ্ক হয়। কিন্তু আমরা জানি সূর্য এবং চন্দ্র প্রায় একই গ্রহ। সূর্যের আলো প্রখর, চন্দ্রের আলো হচ্ছে স্নিগ্ধ বা শীতল। এই সূর্যের আলোর মাধ্যমে বৃক্ষ আদিগণ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার গ্রহণ করে বেঁচে থাকে, আমরা তো সে বিষয়ে জানি। কিন্তু সেই বৃক্ষে যে ফল এত রসালো হয়, ফুল প্রস্ফুটিত হয়, সুগন্ধি হয়, এটা কিন্তু সূর্যের আলোয় নয়, এটা হচ্ছে চন্দ্রের স্নিগ্ধ আলোয়, চন্দ্রের সুমধুর স্নিগ্ধ আলোয়। এজন্য যে স্থানে চন্দ্রের আলো ভালো পড়ে, ওই স্থানে ওই সময়ের জন্য শস্য দানা ভালো হয়, সবকিছু ফসল ভালো হয়ে থাকে। তাই চন্দ্রের গ্রহের অবস্থানও কিন্তু গুরুত্বপূর্ণ। একবার তো গণেশ চন্দ্রকে অভিশাপ দিল। চন্দ্র গণেশকে দেখে উপহাস করেছিল, আরে পেটুক গণেশ তুমি এত খাও কেন? তখন গণেশজি বলল, তুমি একটা দেবতা হয়ে তোমার এরকম করে উপহাস করার শোভা পায় না, এটা হচ্ছে অদৈব গুণ, মানে এটা হচ্ছে অসুর প্রবৃত্তির গুণ। তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, এই চন্দ্রকে যে ব্যক্তি দর্শন করবে তার জীবনে কলঙ্ক আসবে এবং তোমার মধ্যে কোনো তেজ থাকবে না। সাথে সাথে চন্দ্রদেব নিস্তেজ হয়ে পড়ে, এবং মানে চন্দ্রগ্রহের অবস্থানের কারণে ঋতু পরিবর্তন হয়, জোয়ার ভাটা হয়, তা ঠিকভাবে হচ্ছে না। তখন দেবতারা সৃষ্টি রক্ষার জন্য গণেশের কাছে গিয়ে বন্দনা করলো যে প্রভু তোমার অভিশাপটাকে একটু লাঘব করো, না হলে জগতের ভারসাম্য ঠিক থাকবে না। তখন গণেশজি তিনি বলল আচ্ছা ঠিক আছে, সব দিনে নয়, বছরের একটা দিনে, গণেশ চতুর্থীর দিনে সেই চন্দ্রকে যে দর্শন করবে তার জীবনে কলঙ্ক আসে, এজন্য সেই দিনে চন্দ্রকে দর্শন করা উচিত নয়। পাশাপাশি এই চন্দ্রগ্রহ আরো বেশি গুরুত্বপূর্ণ কেন? এই পূর্ণিমা তিথি বলা হয় বারের থেকে তিথির গুরুত্ব আরো বেশি। যেমন বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করা হয়,
এটি অত্যন্ত শুভ। কিন্তু এই বৃহস্পতিবারের থেকে পূর্ণিমার দিনে লক্ষ্মী পুজো করা এটি আরো বেশি মঙ্গলময়। জন্য পূর্ণিমা তিথি বারের থেকে তিথির গুরুত্ব অত্যন্ত বেশি। সাধু সন্ত মহাজনরা পর্যন্ত অপেক্ষা করে থাকে এই শুভ পূর্ণিমা তিথির জন্য। এর জন্য আপনারা এই পূর্ণিমায় তেমন ভাবে কিছু না করতে পারলেও একটু খুব বিশেষ ভাবে লক্ষ্মী নারায়ণের পুজো দিতে পারেন। লক্ষ্মী নারায়ণের পুজো দেওয়া এটি অত্যন্ত শুভ যে কোনো পূর্ণিমার দিনে। এতে মা লক্ষ্মীর কৃপায় সেই পরিবারের অশুভ এবং দারিদ্রতা দূরীভূত হয়। বিশেষ করে বছরের দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ এবং মাহাত্ম্যপূর্ণ পূর্ণিমা হচ্ছে এই পবিত্র রাখি পূর্ণিমা। কিন্তু এই পূর্ণিমাটি কেন এত গুরুত্বপূর্ণ? বলা হয় এই পূর্ণিমায় রাখি যদি ভাইয়ের হাতে পরিয়ে দেওয়া হয় তবে সেই ভাইয়ের জীবনে কোনো বিপদ আসে না। এজন্য সেই সর্বপ্রথম কে রাখি পরিয়েছিল? স্বর্গের দেবরাজ ইন্দ্র তাকে তার স্ত্রী শচী দেবী এই রাখি পরিয়েছিল। এখন অনেকে বলতে পারে স্ত্রী কি রাখি পরাতে পারবে? অবশ্যই পারবে। ইন্দ্র তিনি স্বর্গে যুদ্ধ করে দেবতাদের সাথে পরাজিত হচ্ছিল বারবার, তখন তার স্ত্রী সেই ইন্দ্রকে তার হাতে রক্ষাবন্ধন পরিয়ে দিয়েছিল এবং স্বয়ং মহারাজ যুধিষ্ঠিরকে ভগবান শ্রীকৃষ্ণ এই রক্ষাবন্ধন প্রসঙ্গে অনেক নিয়ম কানুন বলেছিলেন, কিভাবে কোন সুতো দিয়ে এই রক্ষা কবচ তৈরি করতে হয়, কিভাবে হাতে পরিধান করতে হয় সেই প্রসঙ্গে বলেছিলেন। এজন্য এই রক্ষাবন্ধন যার হাতে থাকে তাকে 1 বছরের মধ্যে কোনো দেবতারাও পরাজিত করতে পারে না। ইন্দ্রের হাতে তার স্ত্রী শচী দেবী এই রক্ষাবন্ধন পরিয়ে দিয়েছিল। এরপরে বলি মহারাজ তারা পরাজিত করতে পারছিল না ইন্দ্রকে। এখন বলি মহারাজ তার গুরুদেবকে প্রশ্ন করলো যে গুরুদেব, আমরা কেন জয়ী হতে পারছি না? তখন তার গুরুদেব বলল, দেখো তোমরা জয়ী হতে পারবে না কেন? ইন্দ্রের হাতে রক্ষা কবচ আছে, এজন্য 1 বছরের মধ্যে তোমরা ইন্দ্রকে কেউ পরাজিত করতে পারবে না। এভাবে করে সেই ইন্দ্র তিনি জয়ী হয়েছিলেন। এর পরবর্তীতে গিয়ে সেই 1 বছর পরে গিয়ে বলি মহারাজ তিনি আবার তার গুরুদেবের মাধ্যমে সেই রক্ষাবন্ধন বা রক্ষা কবচ পরে দেবতাদের সাথে যুদ্ধ করে স্বর্গরাজ্যকে দখল করেছিল। কিন্তু এজন্য এই রক্ষাবন্ধন বা রক্ষা কবচ অত্যন্ত শুভ। বিশেষ করে এই স্বয়ং দ্রৌপদী তিনিও একবার ভগবান শ্রীকৃষ্ণের হাতে এই রাখি বন্ধন করিয়েছিল। কিন্তু আপনারা এভাবে করে বোনের হাত থেকে ভাই বোনের সম্পর্ক জগতে পবিত্রতম সম্পর্ক, এর থেকে শ্রেষ্ঠ কোনো সম্পর্ক নেই। ছোটবেলা থেকে একই সাথে ভাই বোন হেসে খেলে আনন্দপূর্ণ ভাবে জীবন যাপন করে বড় হয়। কিন্তু একটা লেখনীতে এভাবে পড়েছিলাম যে বড় হবার পরে সেই বোনকে যখন বিবাহ দেওয়া হয় নিয়ম অনুযায়ী, পরবর্তীতে ওই ভাই যখন বোনের বাড়িতে বেড়াতে যায় ওই বোন এত খুশি হয়, যদি কোনো ভাই জানতো তাহলে সে সপ্তাহে 1 বার করে সেই বোনের বাড়িতে বেড়াতে যেত। এজন্য ভাই বোনের সম্পর্ক আসলেই পবিত্রতম সম্পর্ক। যদি কখনো ভাই বোনের মধ্যে মনোমালিন্যতা থাকে সেটাকে ঘুচিয়ে নিয়ে এই রাখি বন্ধনের দিন থেকে আবার সুন্দরভাবে আনন্দপূর্ণভাবে জীবনযাপন করুন। আরে জীবনে বাঁচবই বা কয়দিন, কেন অপরের প্রতি অভিমান রাগ পুষে রাখবো? ভাই বোন, শুধু ভাই বোন নয়, জগতের প্রত্যেকটা মানুষ একে অপরের সাথে অভিমানকে রাগকে ভুলে গিয়ে ভ্রাতৃত্বপূর্ণ ভাবে জীবনযাপন করার মতো আনন্দ কিছুতে নেই। এজন্য এসো সাম্যের গান গাহি, একটা কথা আছে যে সবাই সবাই আনন্দপূর্ণ, জগতে কতদিন আর বেঁচে থাকবো, কেন এই জীবনে এত রাগ এত অভিমান এত দুঃখ? সবকিছুকে ভুলে গিয়ে আনন্দপূর্ণ ভাবে জীবনযাপন করাটার মধ্যেই আসল শান্তি। এজন্য এই রাখি বন্ধন দিনটি তেমনই একটি বন্ধনের, শুধু এটি হাতে সুতো বাঁধার বন্ধন নয়, এটি পারিবারিক বন্ধনকে আরো দৃঢ় করার বন্ধন এই তিথি। এজন্য এই তিথিতে আপনারা পরিবারের সবাই মিলে একটু আনন্দপূর্ণ ভাবে বিশেষ করে লক্ষ্মী নারায়ণের পুজো দিতে পারেন সংসারের সম্পর্ক উন্নতির জন্য। সংসারের উন্নতি মানে টাকা পয়সা থাকলেই কিন্তু সংসারের উন্নতি হয় না। যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করা হলো, কে জগতের সুখী? যুধিষ্ঠির মহারাজ উত্তর দিল, প্রভু, যার 1 খণ্ড জমি আছে, ফসল হয় 1 বছর খেয়ে বাঁচতে পারে, এবং একটা গাভী আছে, দুগ্ধ হয়, কোনো ঋণদানা নেই, পরিবারের সবাই সুন্দর একে অপরকে সম্মান করে ভালোবেসে চলে, এর থেকে সুখী কেউ নেই জগতে। কথাটা আসলেই সত্য।
টাকা পয়সা থাকলে সুখ হয় না, যদি সম্পর্ক না থাকে পরিবারের মধ্যে, একে অপরের মধ্যে সেই আহ মানে আনুগত্যতা না থাকে, ভালোবাসা, শ্রদ্ধা, আনন্দপূর্ণ জীবন না থাকে, তবে ওটা ওই টাকা পয়সা দিয়ে কোনো লাভ নেই। তো এই রক্ষাবন্ধন বা রাখি কবচ, মানে সেই রাখি বন্ধনের দিনটি অত্যন্ত শুভ। শুধু তাই নয়, এই দিনে বলা হয়েছে বিদ্যারম্ভ, যারা হচ্ছে অনেকে গুরুকুলে বেদ আদি অধ্যয়ন করবে, তারা এই দিনে বিদ্যারম্ভ কার্য শুরু করতে পারেন, সংস্কার এবং উপনয়ন কার্য বা উপনয়ন ধারণ করতে পারেন এই দিনে। যাদের উপনয়ন ধারণ করা হয়নি, শিখা চূড়াকরণ করা, এই ধরনের যে কোনো সংস্কারমূলক কার্য, যে কোনো শুভ কার্য করা এই দিনে অত্যন্ত শুভ এবং বিশেষ মঙ্গলময়। পাশাপাশি এই তিথির আরেকটা বিশেষ গুরুত্ব হচ্ছে, এই মানে আমরা এখন জেনে নিচ্ছি পূর্ণিমা তিথি কতক্ষণ থাকবে এবং গ্রহণ কখন শুরু হবে। তো গ্রহণ শুরু হবে মূলত শুক্রবার 28শে আগস্ট সকাল, বাংলাদেশ সময় সকাল 8টা 34 মিনিট থেকে 11টা 52 মিনিট পর্যন্ত। ভারতীয় সময় ওই দিন সকাল 8টা 4 মিনিট থেকে 11টা 22 মিনিট পর্যন্ত। এবং এই পূর্ণিমা তিথি থাকবে 27শে আগস্ট বৃহস্পতিবার সকাল 8টা 44 মিনিট থেকে শুরু হবে পূর্ণিমা, থাকবে মূলত 28শে আগস্ট শুক্রবার সকাল 9টা 28 মিনিট পর্যন্ত। তো আজকে থেকে শুরু হচ্ছে পূর্ণিমা, থাকবে আগামীকাল পর্যন্ত। তাই উদয়া তিথি মেনে আমাদের এই পূর্ণিমা পালন করতে হবে আগামীকাল 28শে আগস্ট শুক্রবারে। তবে যারা লক্ষ্মীনারায়ণের পুজো করবেন তারা আজকে সন্ধ্যাকালে পুজো করাটা সব থেকে বেশি ভালো হবে। কেন বলছি, পূর্ণিমা তিথি তো আজকে থেকে শুরু হচ্ছে, আর আজকে বিকালে থাকবে পূর্ণিমা, আর দ্বিতীয়ত হচ্ছে আজকে আবার বৃহস্পতিবার। তাই দুটি বিষয় মিলিয়েই এই দিনটি অত্যন্ত শুভ এবং বিশেষ মঙ্গলময়। এ হচ্ছে বিষয়, এ হচ্ছে পূর্ণিমা। এখন আসুন আমরা ধৈর্য ধরে জেনে নিচ্ছি এই রাখি পূর্ণিমা, বলরাম পূর্ণিমা এবং এই গ্রহণের বিশেষ মাহাত্ম্য কথা। এই দিনের কি কি কার্য করা উচিত এবং কি করা উচিত নয়। এরপরে ভিডিওর মূল প্রসঙ্গ, এই দিনে কোন কার্যটি করা উচিত একটি ফলের মাধ্যমে, সেই বিষয়ে জেনে নিচ্ছি। সনাতন ধর্মে এবং সংস্কৃতিতে পূর্ণিমা তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। প্রতিটি পূর্ণিমার সঙ্গে কোনো না কোনো ধর্মীয় আচার এবং পুরাণ কথা ও আধ্যাত্মিক তাৎপর্য জড়িয়ে আছে। শ্রাবণী পূর্ণিমা বা রাখি পূর্ণিমা তার মধ্যে অন্যতম পবিত্র তিথি। এই দিনে একদিকে যেমন ভাই বোনের ভালোবাসা, মঙ্গল কামনা এবং পারস্পরিক দায়বদ্ধতার প্রতীক হিসেবে রাখি বন্ধন পালিত হয়, অন্যদিকে বৈষ্ণব সমাজে এই তিথি ভগবান শ্রী বলরামের আবির্ভাব তিথি বলরাম পূর্ণিমা হিসেবেও অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। আবার 2026 সালের 28শে আগস্ট এই পূর্ণিমার কাছাকাছি সময়ে একটি খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ ঘটেছে, যা এই দিনের ধর্মীয় বিষয়কে আরো বিশেষ করে তুলেছে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্রহণটি বাংলাদেশ থেকে দৃশ্যমান নয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর 28শে আগস্ট 2026-এর আংশিক খণ্ডগ্রাসের তথ্য প্রকাশ করেছে। তো রাখি পূর্ণিমা মূলত ভাই বোনের পবিত্র সম্পর্কের উৎসব। রাখি শব্দের অর্থ রক্ষা বা নিরাপত্তার প্রতীক। এই দিনে বোন ভাইয়ের হাতে রাখি বেঁধে তার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, সুখ, সমৃদ্ধি এবং জীবনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে। ভাই ও বোনকে ভালোবাসা, সম্মান এবং প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার করে। ফলে রাখি বন্ধন শুধু একটি সুতো বাঁধার অনুষ্ঠান নয়, এটি পারিবারিক বন্ধন, স্নেহ, দায়িত্ব এবং পরস্পরের কল্যাণ কামনার একটি সুন্দর প্রতীক। ধর্মীয় দৃষ্টিতে রাখিকে পবিত্র সংকল্পের প্রতীক হিসেবে দেখা হয়। এর মাধ্যমে মানুষের মনে এই বোধ জাগ্রত হয় যে সম্পর্ক শুধু রক্তের বন্ধন নয়, ভালোবাসা, বিশ্বাস, কর্তব্য এবং আত্মিক দায়বদ্ধতার মাধ্যমেও সম্পর্ক দৃঢ় হয়। তাই আধুনিক সমাজেও রাখি বন্ধনের অবদান অত্যন্ত গভীর। পুরাণে রাখি বন্ধনের সঙ্গে বিভিন্ন কাহিনী প্রচলিত আছে। একটি প্রসিদ্ধ কাহিনীতে দেবরাজ ইন্দ্রের স্ত্রী শচী দেবাসুর সংঘাতের সময়ে ইন্দ্রের মঙ্গল কামনায় তার হাতে পবিত্র রক্ষাসূত্র বেঁধে ছিলেন বলে শাস্ত্রে পাওয়া যায়। আবার শ্রীকৃষ্ণ ও দ্রৌপদীর সম্পর্কের কাহিনীও লোকপ্রচলিত, রাখি পরম্পরায় সঙ্গে যুক্ত। এসব কাহিনীর মূল শিক্ষা হলো ভালোবাসা ও আন্তরিকতার সঙ্গে বাঁধা পবিত্র বন্ধন মানুষের জীবনে সাহস, আশ্রয় এবং দায়িত্ববোধ সৃষ্টি করে। 2026 সালের বাংলাদেশের রাখি বন্ধন 28শে আগস্ট পালিত হবে এবং এই দিন সকালে শেষ হচ্ছে এই তিথি।
চন্দ্রগ্রহণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। এই দিনে আবার খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ পড়েছে। যখন পৃথিবী সূর্য ও চন্দ্রের মাঝখানে এসে পড়ে এবং পৃথিবীর ছায়া চন্দ্রের উপর পড়ে, তখন চন্দ্রগ্রহণ ঘটে। চাঁদের সম্পূর্ণ অংশ পৃথিবীর গাঢ় ছায়ায় প্রবেশ করলে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়। আবার চাঁদের একটি অংশ গাঢ় ছায়ায় প্রবেশ করলে তাকে খণ্ডগ্রাস এবং আংশিক চন্দ্রগ্রহণ বলা হয়। 28 আগস্ট 2026 চন্দ্রগ্রহণটি খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। জ্যোতির্বৈজ্ঞানিক হিসেবে এটি 2026 সালের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ এবং এর আংশিক পর্যায়ে প্রায় 3 ঘন্টা 16 থেকে 18 মিনিট স্থায়ী হবে। বাংলাদেশে এই গ্রহণের পর্যায়গুলো চাঁদ দিগন্তের দিকে থাকায় দৃশ্যমান হবে না। এখানে ধর্মীয় এবং জ্যোতির্বিজ্ঞানের মধ্যে পার্থক্যটিও মনে রাখা প্রয়োজন। জ্যোতির্বিজ্ঞান চন্দ্রগ্রহকে পৃথিবী, সূর্য এবং চাঁদের নির্দিষ্ট অবস্থানের ফলে সৃষ্ট একটি স্বাভাবিক মহাজাগতিক ঘটনা হিসেবে ব্যাখ্যা করা হয়। অন্যদিকে সনাতন ধর্মীয় ঐতিহ্যে গ্রহণকে আত্মসংযম, ধ্যান, জপ, প্রার্থনা এবং অন্তর্শুদ্ধির একটি বিশেষ সময় হিসেবে বিবেচনা করা হয়েছে। অনেক সনাতনী বিশ্বাস করেন গ্রহণকালে ভগবানের নাম স্মরণ, মন্ত্র জপ এবং প্রার্থনা বিশেষ ফলপ্রদ। মানে এই গ্রহণের সময়ে ভগবানের নাম জপ করা অত্যন্ত শুভ। অন্যান্য সময় নাম জপ করার থেকে বেশি গুণ ফল প্রাপ্ত হওয়া যায়। গ্রহণ শেষ হলে স্নান, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং দান পুণ্যের বিশেষ গুরুত্ব রয়েছে। তবে এসব আচার খুব গুরুত্ব দেওয়া হয়েছে সনাতনীয় শাস্ত্রে। এরপরে এই দিনে আবার বলরাম পূর্ণিমা। শ্রাবণী পূর্ণিমা বৈষ্ণবদের কাছে আরো একটি কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিথিতে শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা শ্রী বলরামের আবির্ভাব তিথি পালিত হয়, তাই একে বলরাম পূর্ণিমা বলা হয়। শ্রী বলরাম ভগবান শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা এবং বৈষ্ণব তত্ত্বে তিনি শক্তি, সামর্থ্য, সেবা ও গুরুতত্ত্বের সঙ্গে বিশেষভাবে যুক্ত। তার হাতে সাধারণ হল এবং মুষল দেখা যায়। হলধর বা হলায়ুধ তার অন্যতম প্রসিদ্ধ নাম, কারণ তিনি লাঙল ধারণ করেন। বলরামের চরিত্রের অন্যতম প্রধান শিক্ষা হলো শক্তির সঠিক ব্যবহার। শুধু শারীরিক শক্তিই নয়, নৈতিক শক্তি, আত্মসংযম, সত্যনিষ্ঠা এবং কর্তব্যবোধ তার চরিত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কৃষ্ণের বিভিন্ন লীলায় বলরাম তার সহায়ক, রক্ষক এবং জ্যেষ্ঠ ভ্রাতা হিসেবে উপস্থিত। এই কারণে ভক্তদের কাছে বলরাম শুধু একজন শক্তিশালী পুরাণ পুরুষ নন, তিনি আশ্রয়, ভক্তি, সেবা এবং আধ্যাত্মিক শক্তির প্রতীক। গৌড়ীয় বৈষ্ণব দর্শনে শ্রী বলরামের তত্ত্বের বিশেষ গুরুত্ব রয়েছে। ভক্তি পরম্পরায় তাকে শ্রীকৃষ্ণের প্রধান প্রকাশ বা সেবাময় শক্তির সঙ্গে সম্পর্কিত করা হয়। তার প্রধান শিক্ষা হলো ভগবানের সেবা এবং জীবের কল্যাণে নিজের শক্তিকে নিয়োজিত করা। বলরাম পূর্ণিমায় ভক্তরা উপবাস বা আত্মসংযম পালন করেন। শ্রী বলদেবের পূজা, কৃষ্ণ নাম সংকীর্তন, ভাগবত পাঠ, প্রসাদ বিতরণ এবং দান পুণ্য করে থাকেন। অনেক বৈষ্ণব মন্দিরে এদিন বিশেষ সংকীর্তন, আরতি এবং মহোৎসবের আয়োজন হয়। রাখি পূর্ণিমা, বলরাম পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণ তিনটি বিষয়কে পাশাপাশি রাখলে একটি গভীর আধ্যাত্মিক শিক্ষা পাওয়া যায়। রাখি পূর্ণিমা আমাদের সম্পর্কের প্রতি কর্তব্য, বলরাম পূর্ণিমা শেখায় শক্তিকে সেবায় নিয়োজিত করা, চন্দ্রগ্রহণ ধর্মীয় প্রতীকী হিসেবে ব্যাখ্যা শেখায় অন্তরকে অন্ধকার এবং অশুদ্ধতা থেকে মুক্তি করা। তাই চাঁদের আলো যেমন অন্ধকার রাতে পথ দেখায়, তেমনি মানুষের অন্তরের জ্ঞান এবং ভক্তি জীবনের অন্ধকার দূরীভূত করতে পারে। চন্দ্রগ্রহণের সময়ে চাঁদের উপর ছায়া পড়া তাই আধ্যাত্মিকভাবে মানুষের জীবনের অজ্ঞতা, অন্ধকার, ক্রোধ, লোভ এবং মোহের ছায়ার কথা স্মরণ করিয়ে দিতে পারে। আর গ্রহণ শেষে চাঁদের পুনরায় উজ্জ্বল হয়ে ওঠে আত্মশুদ্ধি এবং নতুন আলোর প্রতীক। তাই এই দৃষ্টিতে শ্রাবণী পূর্ণিমা শুধু একটি উৎসবের দিন নয়, এটি আত্মীয়তার বন্ধন দৃঢ় করার, ভক্তি জাগ্রত করার এবং নিজের অন্তর্জগৎকে পরিশুদ্ধ করার একটি মহা সুযোগ। তাই এই পবিত্রতম দিনে কি করা যেতে পারে? রাখি পূর্ণিমায় প্রথমত পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা, শ্রদ্ধার বৃদ্ধি করা উচিত। ভাই বোনের সম্পর্কের পরস্পরের মঙ্গল কামনা করতে পারেন। সামর্থ্য অনুযায়ী দরিদ্রকে দান, খাদ্য, বস্ত্র এবং অর্থ দান করা যেতে পারে। বলরাম পূর্ণিমা উপলক্ষে শ্রী বলরাম এবং শ্রীকৃষ্ণের নাম স্মরণ, গীতা এবং শ্রীমদ্ ভাগবতের পাঠ
হরিনাম সংকীর্তন এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা যেতে পারে। একই সঙ্গে অহংকার, হিংসা, ক্রোধ ও অন্যায় থেকে দূরে থাকার সংকল্প নেওয়াও এই দিনের প্রকৃত সাধনা হতে পারে। চন্দ্রগ্রহণের ক্ষেত্রে স্থানীয় সময় এবং পরম্পরা বা পঞ্জিকা বিশেষ গুরুত্বপূর্ণ। তো এই হচ্ছে মূলত রাখি পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য কথা। তো এই শুভতম দিনে আশা করি বুঝতে পেরেছেন কেন এত গুরুত্বপূর্ণ। তবে এই দিনে কোন কার্যটি করলে বিশেষ সৌভাগ্য লাভ করা যায়? একটি ফল বাড়িতে আনলেই মঙ্গল হয় না, বরঞ্চ এই দিনে আপনি ফল বা ভালো ভালো খাবার গরিব দুঃখীদের দান করতে পারেন। কেন? দানে দ্রব্যেণ শুদ্ধতি, দানের মাধ্যমে দ্রব্য শুদ্ধ হয়, এটি অত্যন্ত শুভ এবং বিশেষ মঙ্গলময়। ভগবান শ্রীকৃষ্ণকে একটা বুড়ি বা বুড়িমা খুব গরিব ছিল, তিনি ছোট্ট কৃষ্ণকে 2 হাত ভরে ফল দান করেছিল। এর ফলে ওই বুড়িমার ঝুড়ি ধনরত্নে পরিপূর্ণ হয়েছিল, তার আর কোনোদিন ফল বিক্রি করতে হয়নি। এজন্য একটা ফল বাড়িতে আনলে মঙ্গল হয় না, আপনার পছন্দের ফল বাড়িতে এনে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করলে হয় প্রকৃত মঙ্গল। যদি ভালো লেগে থাকে আজকের এই পর্বটি, একটি লাইক করে কমেন্টে জয় শ্রী বলরাম কৃষ্ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।